শেষ ক্লাস এই সেমিস্টারের তোমাদের হচ্ছে আজকে আমি যদি নেক্সট ক্লাসে লাস্ট ক্লাসে পড়াইতে পারতাম তাহলে আমার সিলেবাস শেষ হইতো, যে কারণে আজকে আমাকে সিলেবাস শেষ করার জন্য হলেও পড়াইতে হচ্ছে। আজকে আমি জাস্ট সাজেশন দিতে চাইছিলাম। সাজেশন কি লাগবে? আচ্ছা, সাজেশন আমি দিব, তবে আজকে না, কালকে অথবা পরশু দিন আমাকে নক দিতে হবে। শেয়ার নক দিবা, 2 ব্যাচের শেয়ার নক দিবা, আমি সাজেশন দিয়ে দেব। কথা শুনছো? আচ্ছা, আজকে যে ফাইবারটা আমরা পড়তে যাচ্ছি, এই ফাইবার থেকে মিনিমাম 1 সেট 10 মার্কের কোশ্চেন থাকবে, বেশিও থাকতে পারে, 2 সেটও থাকতে পারে, 20 মার্ক থাকতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা ফাইবার, আর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফাইবারটার নাম কি? উল ফাইবার। নাম শুনছো কখনো? তোমরা ডিপ্লোমা 4 বছরে টেক্সটাইল র মেটেরিয়াল 1 অথবা এরকম ন্যাচারাল ফাইবার এরকম টাইপের সাবজেক্ট পড়ছো না? সেখানে ছিল। এখানে কয়েকটা প্রাণী দেখতে পারতেছো। কোনটা কোন প্রাণী জানো? ভেড়া? তিনটাই ভেড়া? এখানে 3টা আছে। একটা হচ্ছে শিপ, ভেড়া, একটা হচ্ছে তোমার লামা, আর একটা হচ্ছে তোমার লামারি প্রজাতি, আলবাকা টাইপের। ঠিক আছে? এইখানে নিচে যেগুলো দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ, কোশ্চেনে? ও আচ্ছা, না না, এখানে হ্যাঁ, এটা এখানে 2টার এক্সাম্পল দেওয়া আছে। মাঝখানের যেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, উলেন ইয়ার্ন, আর 2 পাশে যে 2টা দেখতেছো এটা হচ্ছে তোমার উল ফাইবার। এখন আসো, হোয়াট ইজ উল? কমন একটা কোশ্চেন থাকতে পারে, ধরো এটা তোমার পরীক্ষাতে আছে, কারণ এই টাইপের যতগুলো ফাইবার আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, যতগুলো ফাইবার আছে প্রত্যেকটা ফাইবারের ডেফিনিশন অথবা কি বলো, হোয়াট ইজ ইন্ট্রোডাকশন, অথবা কি বলে, হোয়াট ইজ দ্যাট ফাইবার, এরকম কোশ্চেন থাকবে। বুঝো নেই? প্রত্যেকটা ফাইবারের অ্যাটলিস্ট যদি 5টা ফাইবার আমি পড়িয়ে থাকি, 5টা ফাইবারের যদি এই 5টা কোশ্চেনও পড়ো, অ্যাটলিস্ট 4 × 8 মার্ক পাওয়া, কারণ তোমাদের 4 সেট আনসার করতে হবে। বুঝতে পারছো? 5 সেট কোশ্চেন থাকবে, প্রতি সেটের মার্কস হচ্ছে 10, আর প্রত্যেক সেটে অ্যাটলিস্ট 2 মার্কের এরকম ফাইবারের ডেফিনিশন অথবা ইন্ট্রোডাকশন অথবা টাইপ, কোন ধরনের ফাইবার, কি ফাইবার, এই টাইপের একটা কোশ্চেন থাকবে। মানে তুমি যদি ইচ্ছা করো শুধু ফাইবারটা কি, কাকে বলে, এই জিনিসটা যদি তুমি জানো, তাহলে অ্যাটলিস্ট 8 মার্কস পাবা। তো পাস করা কি খুব টাফ? এখন আসো, হোয়াট ইজ উল? উল ইজ অ্যানিমাল ফাইব্রাস কি প্রোটিন ফাইবার, তাই না? কোন ধরনের ফাইবার? প্রোটিন ফাইবার। তোমার মাথায় যে চুল, সেটা হচ্ছে প্রোটিন, তাই না? প্রোটিন বেসড চুল। হেয়ার এবং উলের মধ্যে একটা ডিফারেন্স আছে। হেয়ারকে আমরা ফাইবার বলি না, বলি? কেন বলি না সেটা আমরা পরে দেখব। তাহলে উল ফাইবারের ডেফিনেশন যখন আমরা বলি, উল ফাইবার ইজ প্রোটিন টাইপ ফাইবার, তাই না? অ্যানিমাল প্রোটিন ফাইবার। ইট কামস ফ্রম ফাইব্রাস কভারিং অফ দ্য শিপ, গট, ক্যামেল। গট কি? ছাগল। ক্যামেল? উট। আচ্ছা, ফর থাউজেন্ডস অফ ইয়ার wool has been used for clothing around the world. Till today, wool fiber has great importance because of its unique natural characteristics, properties. ঠিক আছে? That are absent in other natural and synthetic fibers. Woolen garments আমরা কেন পরি বলো তো? হ্যাঁ,
গরম রাখার জন্য, শরীরটাকে গরম রাখার জন্য। আর কোন কারণে আমরা সামার সিজনে উলেন গার্মেন্টস পরি না? পরি তো। তোমরা ওই কি বলে ইন্ডিয়ার কিছু ওই যে ইয়ে আছে না, নর্মালি আমাদের দেশে এটা খুব একটা হয় না, যেমন রেমন্ড আছে না, আজিজ ফ্যাব্রিক, রেমন্ড ফ্যাব্রিক, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাংলাদেশের 2-4টা বড় ফ্যাক্টরি ওভেন ফ্যাব্রিক প্রডিউস করে, খুব স্ট্যান্ডার্ড, কস্টলি এবং হাইলি ডেকোরেটেড ফ্যাব্রিক তৈরি করে, এবং ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকেই আসে। সেই ফ্যাব্রিকগুলি, স্যুটেড ফ্যাব্রিকগুলি দেখবা অনেক দামি হয়, তাই না? এবং সেখানে মিনিমাম 2-3টা ফাইবারের কম্বিনেশনে ইয়ার্ন প্রডিউস করা হয়ে থাকে, এবং তার মধ্যে উলেন টাইপের কিছু থাকে, 2টা 3টা 4টা 5টা ফাইবার একত্রিত করে সুতা তৈরি করা হয়। তো সেই যে ব্লেন্ডিং করা হয় সেখানে উলও থাকে। তা এই স্যুটেড গার্মেন্টসগুলা, স্যুট কোট, এগুলোতে উল থাকলে এটাকে আমরা সামার সিজনেও পরতে পারি, তাই না? আচ্ছা, দ্যাট আর অ্যাবসেন্ট ইন আদার ন্যাচারাল অ্যান্ড সিনথেটিক ফাইবার। উল ফাইবারের স্পেসিফিক কিছু প্রপার্টিস আছে যেটা আদার্স ন্যাচারাল অথবা সিনথেটিক ফাইবারের মধ্যে নাই। তোমরা খুব ভালো করে জানো, উল সাধারণত একটু রিঙ্কেল টাইপের হয় না, মানে হেয়ার হচ্ছে স্ট্রেট হয়, লং হয়। মানুষের মাথার চুল বলো অথবা যে কোনো প্রাণীর চুল বলো, যেগুলো হচ্ছে তোমার একদম স্ট্রেট হয়, কিন্তু যে আমরা উল দেখলাম, উলগুলো কি হয়, একটু কুকরানো হয়, রিঙ্কল হয়, এইগুলোকে আমরা বলি কি ক্রিম, ঢেউ 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 হয়ে থাকে। আর উলের মধ্যে প্রচুর পরিমাণে ক্রিম থাকে। এই ক্রিমটা দেখো, যখন এই উল ফাইবারের এই যে ক্রিমগুলো আছে, এই ক্রিমের এই জায়গাতে এয়ার ট্র্যাপ করে। কি ট্র্যাপ করে? এয়ার ট্র্যাপ করে। এখন আমাদের বডি থেকে কন্টিনিউয়াসলি হিট রিলিজ হয়, জানো তো? আমাদের শরীরের টেম্পারেচার কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট, এবং শরীর থেকে কন্টিনিউয়াসলি একটা হিট রিলিজ হতে থাকে। আচ্ছা, বডি কন্ট্যাক্টের যে এয়ারটা থাকে সেটা কি একটু গরম থাকে না? আচ্ছা, সেই এয়ারটা যদি তুমি ট্র্যাপ করতে পারো, আটকায় রাখতে পারো, তাহলে আমাদের বডি কি গরম থাকবে না? সেই কাজটা করতেছে কি, উল ফাইবারের ভিতরে যে ক্রিম থাকে সেই ক্রিম করতেছে হট এয়ার ট্র্যাপিংয়ের মাধ্যমে। এই প্রপার্টিসটা আর কোনো ফাইবারের মধ্যে নাই। সিমিলার কিছু প্রপার্টিস অ্যাক্রাইলিক ফাইবার, মোডা অ্যাক্রাইলিক ফাইবারে ডেভেলপ করা হয়েছে। অ্যাক্রাইলিক গার্মেন্টস কখনো পড়ছো তোমরা? বাংলাদেশে লোকালি যত সোয়েটারগুলি পাও, লোকাল শোরুম, তারপরে ভ্যানে ট্যানে এইসব জায়গায় যত 200, 300, 400 টাকায় তোমরা সোয়েটার পাও না, 100% অ্যাক্রাইলিক, সফট, ওয়ার্ম, শীতের সময় আমরা পরে থাকি। এই অ্যাক্রাইলিকগুলো হচ্ছে উলের রিপ্লেস হিসেবে ইউজ করা হয়। অ্যাক্রাইলিক সিনথেটিক ফাইবার, এবং অ্যাক্রাইলিকের মধ্যে বেশ কিছু প্রপার্টিস সিমিলার টু উল ফাইবার, যেটা মোডা অ্যাক্রাইলিক, মডিফাইড অ্যাক্রাইলিক যে ফাইবার। আচ্ছা, এটা গেল ইন্ট্রোডাকশন। উল অ্যান্ড হেয়ার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন উল অ্যান্ড হেয়ার? ইন্ট্রোডাকশন থেকে তোমরা কিছুটা বুঝতে পারছো যে উল এবং হেয়ারের মধ্যে পার্থক্য কী। দুটাই বোথ আর প্রোটিন বেসড ফাইবার। উল নর্মালি আমরা কি করি, ফাইবারাস কভারিং উই গেট ফ্রম দ্য ফাইবারাস কভারিং অফ sheep, goat and camel, but wool fibers have some special characteristics that are absent in hair. Wool are short. উল ফাইবারগুলি কি তোমার ভেড়া থেকে পাও, ছাগল থেকে পাও, নর্মালি কয় ইঞ্চি হতে পারে? ম্যাক্সিমাম 16 ইঞ্চি হতে পারে, ম্যাক্সিমাম 16 ইঞ্চি হতে পারে। আর নর্মালি যেগুলো হাই কোয়ালিটি উল ফাইবার সেগুলো 1 থেকে 4 ইঞ্চির মধ্যে হয়ে থাকে, আর হেয়ারটা হয় অনেক লম্বা। আচ্ছা, তাহলে উল ফাইবারের স্পেসিফিক প্রপার্টিস হচ্ছে শর্ট, ফাইন, কার্লি অ্যান্ড ক্রিম্প থাকে, ইলাস্টিক প্রপার্টিস থাকে। ধরো একটা উল ফাইবারের মধ্যে যদি আমরা মেরিনো উলের নাম শুনছো, মেরিনো উলের পার ইঞ্চিতে তোমার 30টা ক্রিম থাকে, এরকম ঢেউ থাকে, চুলের মধ্যে ক্রিম নাই। আচ্ছা, এইরকম একটা উল ফাইবার
এটার কি ফ্লেক্সিবিলিটি অনেক বেশি হবে না, এর ইলাস্টিসিটি অনেক বেশি হবে না। এই উল ফাইবারটাকে যদি তুমি কি করো, টানো, তাহলে কি এটা বেশি প্রসারিত হবে, কারণ এই ক্রিম্পের কারণে। আবার যদি ছেড়ে দাও, এটা যদি এমন হয় যে তুমি কি করলা 2% এক্সটেনশন করার পরে যদি এটা ছেড়ে দাও, তাহলে এর 90% হচ্ছে এর ইলাস্টিক রিকভারি আছে, মানে অরিজিনাল ডাইমেনশনে ব্যাক করে। কিসের কারণে? ক্রিম্পের কারণে। এবং ক্রিম্পটা কেন হচ্ছে সেটা আমরা একটু পরেই তার কেমিক্যাল স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবো। তাহলে উল ফাইবার ইজ শর্ট, ফাইন, কার্লি, ইলাস্টিক প্রপার্টিস আছে, বাট হেয়ার আর লং, কোর্স, মানে মোটা, চুল হচ্ছে মোটা, আর লেস ইলাস্টিক প্রপার্টিস এবং নো স্কেল। ক্রিম্প, স্কেল তো বোঝো, স্কেল মানে স্কেলের বাংলা কি? হ্যাঁ, পরিমাপক। স্কেলের বাংলা পরিমাপক, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের দিক থেকে। আর যদি আমরা এই মানে অ্যানিম্যাল সাইডে যাই, তাহলে স্কেলটা হচ্ছে তোমার কি আঁশ, মাছের স্কেল বলে না, মাছে আঁশ থাকে না, সেটা। উল ফাইবারের একদম আউটার মোস্ট পার্টে কিউটিকলের বাইরের অংশটা হচ্ছে এরকম আঁশের মতো, মাছের আঁশ যেরকম সাজানো থাকে সেরকম থাকে। জাস্ট হচ্ছে এটা যদি উল ফাইবার থাকে, তাহলে গায়ের উপরে এরকম এরকম থাকে মাছের আঁশের মতো, এটাকে বলে স্কেল। উল প্রডিউসিং কান্ট্রিজ, কোথায় কোথায় উল চাষ করা হয়? দেখো, সবচেয়ে বেশি উল চাষ করা হয় তোমার হচ্ছে অস্ট্রেলিয়াতে, তাই না? তারপর চায়নাতে, এরপরে আমেরিকাতে, নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে প্রচুর উল শিপ চাষ করা হয় এবং সেখান থেকে উল ফাইবার কালেক্ট করা হয়। নিউজিল্যান্ড আছে, হ্যাঁ, তুর্কি আছে, ইন্ডিয়া আছে, হ্যাঁ, আর্জেন্টিনা আছে, তবে একটু কম পরিমাণে আর কি। তো আর্জেন্টিনা সাপোর্টার, আমি ব্রাজিল সাপোর্টার, এই জন্য একটু কমাইয়ে বললাম আর কি। আচ্ছা, এখন দেখো ফিজিক্যাল প্রপার্টিস অফ ফিজিক্যাল স্ট্রাকচার। এই কেবলের ঝামেলা। দেখো, খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, এটা কমন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ড্র দ্য ফিজিক্যাল স্ট্রাকচার অফ উল ফাইবার। এটা যদি তুমি 5-10 বার ড্র করো, তোমার কি প্রবলেম আছে? হ্যাঁ, একটু ড্র করে মেমোরাইজ করে ফেলবে। একটু প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা। যদি যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলতেছি সেগুলো অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো, একটা সিঙ্গেল উল ফাইবার, এটা হচ্ছে কি একটা সিঙ্গেল উল ফাইবার, এটাকে কি করা হয়েছে, জাস্ট হচ্ছে ধরো এখান থেকে কেটে এই অংশটা নেওয়া হয়েছে এবং এই অংশটাকে অনেক বড় করে দেখা হয়েছে। এটা হচ্ছে তোমার মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। দেখো, এখন এর জাস্ট হচ্ছে এখান থেকে ক্রস সেকশন করা হয়েছে, সেই অংশটা ক্রস সেকশন, টপ ভিউ অফ ক্রস সেকশনাল অফ উল ফাইবার। এই টপ ভিউটা দেখো, এখানে কি আছে, একদম এই যে বাইরের যে অংশটা মাছের আঁশের মতো দেখতেছো না, এই অংশটাকে আমরা বলতেছি কি স্কেল। এই অংশটাকে কি বলতেছি, সবাই কথা বলবা, স্কেল। আচ্ছা, স্কেলের অংশটাই দেখো একদম আউটার মোড পাস্ট, এই অংশটাকে আবার আমরা বলতেছি কি কিউটিকল। কিউটিক্যাল, এটা হচ্ছে তোমার বায়োলজিক্যাল টার্ম, এইখানে যা আছে সব বায়োলজিক্যাল টার্ম। এবং এই কিউটিক্যালটা হচ্ছে একদম স্কিনি পার্ট অর আউটার মোস্ট পার্ট অফ অ্যানি ম্যাটেরিয়াল। ধরো আমাদের শরীরের একদম আউটার পার্টটা কি, স্কিন তো কয়েক মিলিমিটার পর্যন্ত মোটা, তাই না? স্কিন তো অনেক মোটা থাকে না, সেটার হচ্ছে আপার পার্ট, লোয়ার পার্ট, মিডল পার্ট থাকে। সেমভাবে এই কিউটিক্যালেরও 3টা অংশ আছে। এখানে দেখো খুব সুন্দর করে এখানে দেখা দেওয়া হয়েছে ইপিকিউটিক্যাল, কিউটিক্যালের একদম বাইরের অংশটা, একদম বাইরের অংশটা।
যেটা ইপিকিউটিক্যাল হচ্ছে, এটা হচ্ছে ওয়াক্সি ম্যাটেরিয়াল। ওভারঅল কিউটিক্যালটা ওয়াক্সি এবং ওয়াটার রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়ে থাকে ন্যাচারালি, বাই ন্যাচারালি। আচ্ছা, এই কিউটিক্যালটা কিসের তৈরি হয়ে থাকে? ওয়াক্সি এবং ওয়াটার রেজিস্ট্যান্স প্রপার্টিজ দিয়ে। শেয়ার নেই রাজু, 3টা শেয়ার দাও। এখানে একজন আসো, 2টা দাও, এখানে একজন আসো। আচ্ছা, এই ঘোড়ার ডিমের, তাহলে এই কিউটিক্যালের কয়টা অংশ আছে? পুরো কিউটিক্যালটাই হচ্ছে একদম বাহিরের অংশ ফাইবারের। সেই কিউটিক্যালকে আমরা 3 ভাবে ক্লাসিফাই করছি। একটা হচ্ছে একদম আউটার মোস্ট পার্ট, তারপরে হচ্ছে তোমার মিডল পার্ট, যেটাকে আমরা বলতেছি কি এক্সো কিউটিক্যাল, আর একদম ইনার পার্টটাকে বলতেছি ইন্ডো কিউটিক্যাল। দাও দাও দাও। আচ্ছা, এরপরে দেখো, এই বাহিরের কিউটিক্যালের পরের যে অংশটা সেটাই হচ্ছে ফাইব্রাস প্রোটিন পার্ট। এদিকে দেখো, কিউটিক্যালের অথবা স্কিনি পার্ট অথবা যে বাইরের যে আবরণ তার পরের অংশটাই হচ্ছে প্রোটিন পার্ট, ফাইব্রাস ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বোঝো? ম্যাট্রিক্স বোঝো না? ম্যাট্রিক্স যেটা হচ্ছে তোমার, এটা কি বলে, অরিজিনাল কোন একটা প্রোডাক্ট, যে মানে মেইন যে প্রোডাক্টটা যে কেমিক্যাল অথবা কি বলে কেমিক্যাল কম্পোজিশন নিয়ে সেটা যদি প্রোটিন বেসড হয়, তাহলে অরিজিনাল প্রোটিনের অংশটাকে আমরা বলতেছি এখানে ম্যাট্রিক্স। আচ্ছা, এখন দেখো, সে ম্যাট্রিক্স পার্টের মধ্যে কি কি আছে? কর্টিক্যাল সেল বলতেছে, এগুলোকে আমরা বলতেছি কর্টিক্যাল সেল। এবং কর্টিক্যাল সেলের কয় ধরনের হয়? কর্টেক্স, সরি, এটা এই পুরোটাকে আমরা বলতেছি কর্টেক্স, এক একটা পার্টকে বলতেছি কর্টেক্স। এবং কর্টেক্সগুলো 2 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? একটা হচ্ছে আর্থ, আর একটা হচ্ছে প্যারাকর্টেক্স। আর্থ কর্টেক্স, প্যারাকর্টেক্স। এখন দেখো, প্রত্যেকটা কর্টেক্সকে চারপাশে একটা করে লেয়ার আছে না, একটা আবরণ আছে, জাস্ট কি করছে, সেপারেট করছে। একটা কর্টেক্স সেল থেকে আরেকটা কর্টেক্স সেলকে সেপারেট করে রাখছে একটা লেয়ার দিয়ে, একটা আবরণ দিয়ে। সেটাকে আমরা বলতেছি কর্টিক্যাল সেল। সেটাকে আমরা বলতেছি কি কর্টিক্যাল সেল। এখন দেখো, তাহলে এই যে কর্টেক্সগুলো আছে, একটা কর্টিক্যাল সেটা আর্থ হতে পারে, প্যারাও হতে পারে। জাস্ট একটাকে আবার একটু এনলার্জ করা হয়েছে, বড় করা হয়েছে। বড় করে সেখানে আবার দেখা যাচ্ছে যে সেখানে এটা হচ্ছে, যখন একটাকেও বড় করা হচ্ছে, দেখা যাচ্ছে যে এ লটস অফ নাম্বার অফ ফিলামেন্টস এক্সিস্টিং দেয়ার। এখানে অনেকগুলো ফাইবার, প্রোটিন ফাইবারের ফিলামেন্ট আছে। দেন সেটা থেকে আবার একটা সিঙ্গেল ফিলামেন্টটাকে আবার অ্যানলার্জ করা হয়েছে। যখন সিঙ্গেল ফিলামেন্টটা অ্যানলার্জ করে দেখা গেছে, দেখানোর পর সেখানে দেখা গেছে যে একদম প্রোটিনের স্ট্রাকচারটা, সেটা আবার সেখান থেকে বড় করে দেখা হয়েছে। একদম প্রোটিনের স্ট্রাকচারটা তোমরা দেখছো না, ডিএনএর স্ট্রাকচার কেমন পেঁচানো, হ্যালিক্যাল শেপের থাকে। তা এইগুলো দেখো, এটাকে আমরা বলতেছি ম্যাক্রো ফাইব্রিল, আর এই ছোট্ট অংশটাকে বলতেছি মাইক্রো ফাইব্রিল, আর এটাকে বলতেছি আমরা প্রোটো ফাইব্রিল। আর ফাইনালি হচ্ছে যে ডিএনএর মতো প্রোটিনের স্ট্রাকচার, সেটাকে আমরা বলতেছি পলিমার, পলিমার অফ উল ফাইবার। আচ্ছা, ম্যাক্রো মাইক্রো এই দুটো জিনিস তো তোমরা বোঝো, ক্লিয়ার? ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ক্ষুদ্র। তো ম্যাক্রোর মধ্যে অনেকগুলো মাইক্রো ফিলামেন্ট আছে। ম্যাক্রো ফিলামেন্ট হচ্ছে বান্ডল অফ ফিলামেন্ট, সেটাকে আমরা ম্যাক্রো বলতেছি। আর মাইক্রোটাকে মানে আছে কিছু অল্প কয়েকটা ফিলামেন্ট আছে, সে কিন্তু খুবই ক্ষুদ্র সংখ্যা। আর তোমার প্রোটোফাইব্রিল যেটা, এটাকে সিঙ্গেল বলা চলে। এরপরেই হচ্ছে আমাদের অরিজিনাল একদম প্রোটিনের স্ট্রাকচার। এখানে দেখো, এখানে আরো সুন্দর করে দেখানো হয়েছে।
হ্যাঁ এটাও আঁকাইতে পারো, এটাও আঁকাইতে পারো। এটা একটু মানে শর্ট করা হয়েছে। কিউটিকলের পরে হচ্ছে যে কর্টেক্সগুলো আছে, কর্টেক্সগুলো আবার দুই ধরনের আছে, আর্থো প্যারা, সেটা এখানে দেওয়া নেই। এবং এই যে প্রত্যেকটা লেয়ার আছে, সেই লেয়ার হচ্ছে কর্টিক্যাল সেল, সেটা এখানে মেনশন নেই। আচ্ছা, এরপরে একটা সেলকে তুমি এনলার্জ করলা, এনলার্জ করে দেখলা যে সেখানে অনেকগুলো তোমার কি আছে, ফিলামেন্ট আছে। অনেকগুলো ফিলামেন্টের মধ্যে তুমি এটাকে আমরা ম্যাট্রিক্স বলতেছি, প্রোটিন স্ট্রাকচার। দেন সেখান থেকে ম্যাক্রো মাইক্রোফাইব্রিল পাচ্ছি, এবং লাস্টে যে অংশটা পাচ্ছি সেই অংশটা হচ্ছে প্রোটিনের কেমিক্যাল স্ট্রাকচার। সেখানে প্রোটিন বেসড স্ট্রাকচার এবং অ্যামাইনো অ্যাসিড অ্যামাইড লিঙ্কেজের মাধ্যমে জাস্ট হচ্ছে একটার সাথে আরেকটা পলিমার তৈরি করতেছে, পলিমার চেইন তৈরি করতেছে। এভাবে লম্বা একটা উল ফাইবার প্রডিউস হচ্ছে 1-2 ইঞ্চি উল ফাইবার। এই জিনিসগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া আছে, সবাই একটু দেখো। কিউটিকল অন দ্য আউটসাইড অফ দ্য উল ফাইবার ইজ এ প্রোটেক্টিভ লেয়ার অফ স্কেল কল্ড কিউটিকল সেল। হ্যাঁ, এখানে কিছু কিছু বিষয় আমি স্কিপ করেছিলাম, সেগুলো এখানে একটু দেখাও আর কি। আর কর্টেক্স, যেটা কর্টেক্স হচ্ছে তোমার যে মেন ফাইবারাস পার্টটা, যে প্রোটিন পার্টটা, সেখানে 90% হচ্ছে তোমার কি আছে, ফাইবার আছে, প্রোটিন আছে, বাকি 10% আছে ওয়াক্সি ম্যাটেরিয়াল টাইপের, যেটা হচ্ছে কভারিং লেয়ার, কর্টিক্যাল সেল। মনে আছে এক একটা কর্টেক্সকে যে কি কভার করে রাখছে। আচ্ছা, এবং এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে তোমার কর্টিক্যাল সেলের মধ্যে আর্থো এবং প্যারা দুই ধরনের কর্টিক্যাল আছে, আর্থো কর্টেক্স আর প্যারা কর্টেক্স। ফাইনার ফাইবারের ক্ষেত্রে আর্থো এবং প্যারা সিমিলার থাকে। ফাইনার ফাইবারের ক্ষেত্রে অলমোস্ট 50% থাকে আর্থো কর্টেক্স, আর তোমার 50% থাকে হচ্ছে তোমার প্যারা কর্টেক্স, অলমোস্ট। আর যদি কোর্সার ফাইবার হয়, মোটা ফাইবার হয়, তাহলে এটা র্যান্ডমলি হয়। এই কর্টেক্স, আর্থো এবং প্যারার জাস্ট হচ্ছে সংখ্যাটা ঠিক থাকে না। আর এই আর্থো এবং প্যারা কর্টেক্সের জাস্ট হচ্ছে পার্সেন্টেজের উপর ভিত্তি করে এগুলো কি হয়, ক্রিম্পি হয়, রিঙ্কেল হয়। যখন দেখা যায় যে উল ফাইবার পানিতে ভিজাইলে শক্তি বাড়ে না কমে? উল ফাইবার পানিতে ভেজালে শক্তি কমে, সেলুলোজিক ফাইবার পানিতে ভেজালে শক্তি বাড়ে। নর্মালি উল ফাইবার তার ওজনের 30% পর্যন্ত, তার একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল উল ফাইবারে তার ওজনের 30% পর্যন্ত ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে, পানি ধারণ করতে পারে। তা নর্মালি যখন হচ্ছে উল ফাইবার ওয়াটার মলিকুল অ্যাবজর্ব করে, তখন কি হয়, এই আর্থো এবং প্যারা কর্টেক্স, এই যে কর্টেক্স সেলগুলো আছে, এগুলো কি করে, ইন্ডিভিজুয়ালি কি হয়, সুইল আপ হয়, ডিফারেন্ট ওয়েতে সুইল আপ হয়, কোনোটা বেশি কোনোটা কম। তখন কি হয়, ফাইবারগুলো এরকম ক্রিম্প হয়ে যায়। এই যে হেলিক্যাল অ্যাঙ্গেল, এই যে ক্রিম্প, ঢেউ ঢেউ, এই জিনিসটা আসতেছে কর্টেক্সের ডিফারেন্ট টাইপের কর্টেক্স, এবং ডিফারেন্ট টাইপের কর্টেক্সের কেমিক্যাল কম্পোজিশনও ডিফারেন্ট। কথা বুঝছো? আচ্ছা, এখন আসো কর্টিক্যাল সেল, এটা বলা হয়েছে ম্যাক্রোফাইব্রিল, মাইক্রো ম্যাট্রিক্স, এটা বলা হয়েছে। এই যে পুরো ম্যাট্রিক্সটা হচ্ছে সালফার প্রোটিন বেসড। হ্যাঁ, সালফার প্রোটিন বেস। সালফার যদি একটা জায়গায় রাখো কি করে সালফার? হ্যাঁ, জলজল করে। সালফারটা হচ্ছে ময়েশ্চার খুব দ্রুত অ্যাবজর্ব করে, পানি খুব বেশি পরিমাণ শোষণ করে। উল ফাইবারের ময়েশ্চার রিগেন অথবা ময়েশ্চার কন্টেন্টের পরিমাণ এত বেশি কেন? এর যে মেন যে কম্পোজিশন অথবা উপাদান, সেটা হচ্ছে প্রোটিন, এবং এই প্রোটিনটা হচ্ছে সালফার বেসড, এবং সালফারের ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি অনেক বেশি। দেখো একটু আগে আমি যেটা বলছিলাম,
wool can absorb up to 30% of its weight in water and can also absorb and retain large amount of dye. যেহেতু খুব বেশি পরিমাণ ওয়াটার মলিকুল অ্যাবজর্ব করতে পারে, তাহলে তার ডাইস কেমিক্যাল পিকআপ পার্সেন্টেজও অনেক বেশি এবং খুব ইজিলি ডাইং করা যায়। আরেকটা জিনিস হচ্ছে উল ফাইবার, এটা হচ্ছে তোমার নর্মালি হচ্ছে কি করে তোমার, আচ্ছা এটা তো আমি বলছি না যে পানিতে ভিজাইলে ওয়েট স্টেজে এর স্ট্রেংথ কমে। আচ্ছা মাইক্রোফাইব্রিল, এই যে স্টিল রড টাইপের, যেটা হচ্ছে তোমার ওই যে একদম পলিমারের আগের যে অংশটা, হেলিক্যাল কয়েলের আগের অংশটা, সেটাকে আমরা বলছি, এবং এটার কারণে স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি ডিপেন্ড করে। ফাইনালি অংশটা হচ্ছে তোমার কয়েল, হেলিক্যাল কয়েল, এটা জাস্ট হচ্ছে প্রোটিন স্ট্রাকচার, এবং এটা এই যে হেলিক্যাল স্ট্রাকচারের কারণে, কয়েলিং স্ট্রাকচারের কারণে এটা কি হয়, রিঙ্কেল হয়, কোঁকড়ানো হয়, এবং এটাও ক্রিম্পের জন্য দায়ী। এখন আসো, এটা হচ্ছে তোমার কেমিক্যাল স্ট্রাকচার অফ উল ফাইবার। এখানে জাস্ট এইটা প্র্যাকটিস করবা, পাশাপাশি এখানে যে লিঙ্কেজটা আছে সেটা হচ্ছে তোমার অ্যামাইড লিঙ্কেজ। কি লিঙ্কেজ? CONS, এবং এখানে খুব অল্প পরিমাণ সাইড গ্রুপ থাকে, এবং উল ফাইবারের যদি আমরা স্ট্রাকচারটা অ্যানালাইসিস করে দেখি, তাহলে অ্যামাইনো অ্যাসিডিক বেসড স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার হয়ে থাকে। আর উল ফাইবারের যে মেইন কম্পোনেন্ট, ফাইব্রাস কম্পোনেন্ট, সেটাকে আমরা বলে থাকি ক্যারাটিন। নাম শুনছো? ক্যারাটিন। আচ্ছা, ক্যারাটিন হচ্ছে তোমার, ক্যারাটিন পলিমারের স্ট্রাকচার এখানে দেওয়া আছে, আর এখানে রিপিটিং ইউনিটটা হচ্ছে তোমার কি বলে, অ্যামাইনো অ্যাসিড, আর এই রিপিটিং ইউনিটটা অ্যাটাচ হচ্ছে অ্যামাইড লিঙ্কেজের মাধ্যমে। কি ধরনের বন্ড নর্মালি উল ফাইবারের মধ্যে হয়ে থাকে? হাইড্রোজেন বন্ড, তারপর হচ্ছে তোমার আয়নিক বন্ড, ক্রস লিঙ্কিং অ্যান্ড সিস্টাইন লিঙ্কেজ, ভ্যান ডার ওয়ালস ফোর্স। এবং উল ফাইবার হচ্ছে অনেক বেশি পরিমাণ অ্যামরফস রিলেটেড। ক্রিস্টালিন এরিয়া খুব কম থাকে, অ্যামরফসের পরিমাণ খুব বেশি থাকে। ঠিক আছে, অ্যামরফস ক্রিস্টালিন নিয়ে আমি প্রত্যেকটা ফাইবারের পড়ানোর সময় আমি কথা বলেছিলাম। ক্রিস্টালাইন যদি কম থাকে, ওই ফাইবারের হচ্ছে স্ট্রেংথ কম থাকে। অ্যামরফসনেস বেশি থাকলে তার ওয়াটার রিটেনিং অথবা অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি অনেক বেশি থাকে, যে কারণে উল ফাইবারের ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ অনেক বেশি। স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন উল ফাইবারের হচ্ছে 16 থেকে 18%, সব ধরনের ফাইবার থেকে বেশি। ঠিক আছে, আর যদি এই ক্রিস্টালাইন এবং অ্যামরফস রিজনের আমরা বলি, তাহলে 25 থেকে 30% হচ্ছে ক্রিস্টালাইন, আর হচ্ছে অলমোস্ট 70% হচ্ছে অ্যামরফস। ক্রিস্টালাইন এবং অ্যামরফস যদি না বুঝে থাকো অথবা মনে না থাকে, আবার একটু গুগল করবা অথবা চ্যাট জিপিটি করবা। কেমিক্যাল কম্পোজিশন অফ উল ফাইবার, এটা হচ্ছে জেনারেল কেমিক্যাল কম্পোজিশন অফ উল ফাইবার। সেখানে দেখো একদম ফাইব্রাস, অরিজিনাল প্রোটিন ফাইব্রাস পার্ট থাকে হচ্ছে কত, 33%, আর প্রচুর পরিমাণে গ্রিস ওয়াক্সি ম্যাটেরিয়াল থাকে। একটু আগে বলছিলাম না, কর্টেক্সটা পুরোটাই হচ্ছে ওয়াক্সি ম্যাটেরিয়াল, একদম আউটার লেয়ার যেটা, এবং ওই পুরো ফাইবারের আউটার লেয়ার যেটা কিউটিক্যাল, পুরোটাই হচ্ছে তোমার ওয়াক্সি ম্যাটেরিয়াল। এরপর হচ্ছে আবার প্রত্যেকটা কর্টেক্সকে, সেলকে আবার কভার করা, সেগুলো হচ্ছে তোমার গ্রিস ওয়াক্সি এই জাতীয়। সুইন্ট থাকে 12%, ইম্পিউরিটিস থাকে 26%। প্রচুর পরিমাণ ধুলাবালি হাবিজাবি অনেক থাকে, কারণ এটা শিপ বলো, গড বলো, ক্যামেল বলো, বালু ধুলাবালিতেই চলাচল করে। মিনারেল ওয়াটার থাকে, ডার্ট, সুইন্ট, এটা আমি এই মুহূর্তে আমার জানা নেই, তোমরা একটু দেখে নিও আর কি, স্টাডি করে। আচ্ছা, কেমিক্যাল কম্পোজিশন অফ ক্যারাটিন, একদম মানে প্রোটিন যেটা আমাদের ফাইব্রাস পার্ট, সেটাকে যদি আমরা কেমিক্যাল কম্পোজিশন করি, তাহলে দেখে যায় সেখানে কার্বনের অংশ থাকে কত,
50%, হাইড্রোজেন কত 12%, অক্সিজেন 10%, নাইট্রোজেন 25% এবং সালফার থেকে 3%। এই 3% সালফারের কারণেই এত অ্যাবজর্বেন্স। কথা কি বুঝতে পারছো? ম্যানুফ্যাকচারিং প্রসেস, তোমরা কি কখনো উল ফাইবার এক্সট্রাকশন অথবা কালেকশন প্রসেস কখনো দেখছো? দেখছো কিভাবে? ট্রিমার দেখছো না? হ্যাঁ, ট্রিমার দিয়ে কী করা হয়, কেটে নেওয়া হয়। আমরা লাস্ট 5 মিনিট একটা ভিডিও দেখব। আচ্ছা, প্রথম কাজটা করে ট্রিমার দিয়ে জাস্ট হচ্ছে যারা ওখানে ফার্মার থাকে, যারা ফার্মার থাকে তারা এগুলো বুঝতে পারে। 6 থেকে 8 মাস, 6 মাসের আগে কখনো কোনো শিপ ট্রিমিং করা হয় না, 6 থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত। শর্টিং করা হয়, ফাইবারের লেন্থ, বিভিন্ন প্রপার্টিসকে কনসিডার করে স্কাউরিং করা হয়। প্রচুর পরিমাণে ধুলাবালি, তৈলাক্ত জিনিসপত্র উল ফাইবারের মধ্যে থাকে, সেটা হচ্ছে সোপিং এজেন্ট দিয়ে এটাকে জাস্ট হচ্ছে স্কাউরিং করে নেওয়া হয়। এরপর অয়েলিং দেওয়া। অনেক সময় কি উল ফাইবারটা জাস্ট হচ্ছে যখন তুমি দেখবে অনেক শুষ্ক থাকে এবং যখন কোনো প্রসেস করতে যাবা জাস্ট হচ্ছে হয় মেকানিক্যাল ডিভাইসের সাথে জড়িয়ে যেতে পারে, এই জন্য অয়েলিং ও কিছু ধরনের ভেজিটেবল মিনারেল অয়েল অ্যাড করা হয়। গার্নেটিংটা হচ্ছে পিকিং অ্যান্ড শেডিং, মানে তুলে ফেলা এবং সেটাকে কেটে নেওয়া, এটাকে আমরা গার্ডেনিং বলতেছি। কার্বনাইজিং টার্মটা তোমরা ডিপ্লোমায় পড়েছো। কার্বনাইজিং হচ্ছে উল ফাইবারের মধ্যে প্রচুর ধরনের ভেজিটেবল ম্যাটেরিয়াল থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে ডাইলুট অথবা লঘু সালফিউরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনে উল ফাইবারটাকে ট্রিট করলে বিভিন্ন ধরনের ভেজিটেবল ম্যাটার এগুলো রিমুভ হয়ে যায়, এটাকে আমরা বলি কার্বনাইজিং। ফিজিক্যাল প্রপার্টিসের ক্ষেত্রে পৃথিবীর ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো উল হচ্ছে মেরিনো উল। মেরিনো শিপ থেকে যে উলটা পাই সেটা হচ্ছে সবচেয়ে ভালো উল এবং এর ডায়ামিটার অনেক কম, 17 থেকে 25 মাইক্রোমিটারস। কত? 17 মাইক্রোমিটার থেকে 25 মাইক্রন পর্যন্ত। আর এটা লেংথ হয়ে থাকে বেশি লম্বা না, শর্ট, 60 থেকে 100 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর যদি আমরা কোর্সার ফাইবারের কথা চিন্তা করি সেগুলো লম্বা অনেক বেশি হয়ে থাকে, ডায়ামিটার অনেক বেশি হয়ে থাকে। ক্রিম্পের কথা যদি বলি, মেরিনো উলের ক্রিম্প আমি প্রথমেই ইন্ট্রোডাকশনে বলছিলাম, 1 ইঞ্চি মেরিনো উল ফাইবারের ভিতরে 1 ইঞ্চির মধ্যে প্রায় 30টা ক্রিম্প থাকে, ঢেউ থাকে। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিসে আরও আছে লাস্টার। উল নর্মালি হচ্ছে ন্যাচারালি লাস্টার থাকে, আর এটা ডিপেন্ড করা হচ্ছে তোমার ওই কোন ওয়েদারে তুমি এটা ফাইবার শিপটাকে করতেছো। তারপরে কালার হচ্ছে নর্মালি হচ্ছে গ্রেশ, অফ হোয়াইট এরকম থাকে। টেনাসিটি হচ্ছে উল ফাইবারের, আমি একটু আগেই বলেছিলাম যে ভিজা অবস্থায় উল ফাইবারের স্ট্রেংথ কমে যায়, কিন্তু ড্রাই স্টেটে উল ফাইবারের স্ট্রেংথ বেশি থাকে। এখানে টেনাসিটি হচ্ছে তোমার কত, 8.8 থেকে 15 সেন্টিনিউটন পার টেক্স। আর যদি তুমি একটু ওয়েট স্টেটে কনসিডার করো তাহলে হচ্ছে 7 থেকে 14 সেন্টিনিউটন পার টেক্স। আচ্ছা, ইলাস্টিক প্রপার্টিস, যেহেতু ক্রিম্প আছে, নর্মালি অন্য কোনো ফাইবারের ক্রিম্প নাই, তাহলে কি হচ্ছে ইলাস্টিক রিগেইন প্রপার্টিস অনেক বেশি। আচ্ছা, ইফেক্ট অফ ময়েশ্চার অ্যান্ড ওয়াটার, এই প্রচুর পরিমাণে তোমার কি আছে, অ্যামরফাস রিজিয়ন আছে। অলমোস্ট 70% ফাইবারের স্ট্রাকচারে 70% হচ্ছে অ্যামরফাস রিজিয়ন, যেখানে প্রচুর ফ্রি স্পেস আছে এবং সেখানে ওয়াটার মলিকুল প্লেস হওয়ার মতো জায়গা আছে, এই জন্য এর ময়েশ্চার রিগেইন ক্যাপাবিলিটি অনেক বেশি। এটা কত, 16 থেকে 18%। স্পেসিফিক গ্রাভিটি, এটা হচ্ছে হালকা ফাইবার, এর স্পেসিফিক গ্রাভিটি হচ্ছে 1.32। কেমিক্যাল প্রপার্টিস যদি বলি তাহলে হচ্ছে যদি তুমি বলো যে সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডে মোটামুটি রেজিস্ট্যান্স আছে, কিন্তু যদি সেটা তোমার হট কনসেন্ট্রেটেড অনেক শক্তিশালী অ্যাসিড হয়, ঘনত্ব বেশি থাকে, তাহলে এটা ডিগ্রেড হয়। ইফেক্ট অ্যালকালিতে মোটামুটি ভালো স্ট্রেংথ আছে,
আর ব্লিচিং, হাইপোক্লোরাইড ব্লিচিংয়ে উল ফাইবার ক্ষতিগ্রস্ত হয়। অর্গানিক সলভেন্টে মোটামুটি ড্রাই ক্লিনিংয়ে যেগুলো লাগে, ওই যে স্যুট, ব্লেজার, এগুলো আমরা কি করি, ড্রাই ক্লিনিং করি না। ড্রাই ক্লিনিংয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে ভালো এর রেজিস্ট্যান্স ক্যাপাবিলিটি আছে যে বিভিন্ন ধরনের সলভেন্টে। ইনসেক্ট দ্বারা আক্রান্ত হয়, মাইক্রো অর্গানিজম দ্বারা পোর রেজিস্ট্যান্স ক্যাপাবিলিটি মানে আক্রান্ত হয়, ডাই অ্যাবিলিটি অনেক ভালো, ইফেক্ট অফ হিটে মোটামুটি মানে রেজিস্ট্যান্স কোয়ালিটি আছে, কিন্তু যদি বেশি হিট হয় সেক্ষেত্রে স্ট্রেংথ ফল করে। আচ্ছা, এখন দেখো ক্লাসিফিকেশন অফ উল। আমি খুব দ্রুত যাচ্ছি, 2টা ক্লাস একসাথে শেষ করতেছি 1 ঘন্টায়, কারণ এই চ্যাপ্টার থেকে 2 সেট কোশ্চেন থাকবে। ক্লাসিফিকেশন অফ উলের ক্ষেত্রে আমরা বলতে পারি ল্যাম্বস উল। ল্যাম্বস উল হচ্ছে তোমার 6 থেকে 8 মাস কি একদম মানে বাচ্চা শিপ গট থেকে যে ধরনের উল পাই, ফার্স্ট টাইম শর্টিং অথবা ফার্স্ট টাইম ট্রিমিং করে যে উলটা পাই। ধরো একটা বাচ্চা ভেড়া বাচ্চা, সেটা হচ্ছে 6 মাস বয়স হলো, 7 মাস বয়স হলো, এর আগ পর্যন্ত আর কোনো উল ট্রিমিং করা হয়নি তার শরীর থেকে। ফার্স্ট টাইম ট্রিমিং করে যে উল পাই সেটাকে আমরা বলতেছি ল্যাম্বস উল। হগেটটা হচ্ছে তোমার 8 থেকে 12 মাসের যে উল, সেকেন্ড টাইম যে ট্রিমিং করে যায়। তুমি 6 মাস পরে একটা নিলা, উলগুলো নিলা, এরপরে তো উল বড় হবে, পশম বড় হবে না, সেইগুলো সেকেন্ড টাইম যে 12 মাসের বয়সের শিপ থেকে গট থেকে যে উলটা নিচ্ছে সেটাকে হগেট উল বলে। আর ওয়েদার উল হচ্ছে অনেক সময় কি করে, ওই 12-14 মাস পরের যে শিপ থেকে আমরা যে উলগুলো থার্ড টাইম ফোর্থ টাইম ট্রিমিং করে পাই সেগুলো বলতেছে। আর পুলড উল হচ্ছে অনেক সময় কি করা হয়, ভেড়া ছাগল এগুলো আমরা জবাই করি না মাংস খাওয়ার জন্য, তো সেই স্লটারেড অ্যানিম্যালের শরীর থেকে জাস্ট হচ্ছে পুল করে নিয়ে যে উলগুলো পাই, কোয়ালিটি লেস হয় ওগুলোর, সেগুলোকে আমরা পুলড উল বলি। লো গ্রেডের ক্লথ তৈরির জন্য এগুলো ইউজ করা হয়। ডেড উল হচ্ছে অনেক সময় কি হয়, অ্যাক্সিডেন্টালি অনেক বয়স হয়ে গেছে, দেখা গেলো 4-5 বছর 10 বছর একটা ভেড়ার বয়সকাল, সে মারা গেছে বয়সের কারণে অথবা অ্যাক্সিডেন্ট করে সে মারা গেছে, এসব ক্ষেত্রে যে ধরনের ওই ভেড়া থেকে পাই সেগুলিকে আমরা ডেড উল বলি। কোটি উল হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সেভার ওয়েদার কন্ডিশন, যেমন মেরু অঞ্চলে, মরুভূমি অথবা এইসব জায়গাতে অনেক বেশি হিট থাকে অথবা অনেক বেশি ঠান্ডা থাকে, একদম বৈরী টেম্পারেচার ওয়েদারের ক্ষেত্রে নর্মালি এই ভেড়া, শিপ, গট, ক্যামেল, লামা এই জাতীয় পশুর উলগুলো জাস্ট হচ্ছে মানে অন্য রকম হয়ে যায়। এই যে দেখতেছো না এখানে, এইগুলো হচ্ছে তোমার একদম সেভার কন্ডিশন, খুব কঠিন বৈরী টেম্পারেচার ওয়েদারের ক্ষেত্রে এই ধরনের পশু থেকে, অ্যানিম্যাল থেকে যে উল পাই সেগুলিকে আমরা কটি উল বলি। লো গ্রেডের ইয়ার্ন ফ্যাব্রিক প্রডিউস করার জন্য এই ধরনের উল ইউজ করা হয়। আর যদি আমরা শিপের উপর ভিত্তি করে উলকে ক্লাসিফাই করি তাহলে আমরা এটাকে বলতেছি প্রথম যে ফার্স্ট অথবা সবচেয়ে ভালো কোয়ালিটি সেটা হচ্ছে মেরিনো উল, সেটা মেরিনো শিপ থেকে আমরা পাই, বেস্ট কোয়ালিটি উল বলতেছি। এর ফাইননেস অনেক বেশি, এর ইলাস্টিক প্রপার্টিস অনেক বেশি, ক্রিম্পের পরিমাণ অনেক বেশি এবং তার স্ট্রেংথ কম্পেয়ার করলে আদার্স থেকে অনেক ভালো। ক্লাস 2 উল, এটাকে আমরা ওই যে কী বলতেছি মেরুনের পরেই মোটামুটি এটার হচ্ছে, কিন্তু এর লেংথ আবার একটু বেশি, লেংথ বেশি আর একটু কোর্সার, স্কেল ক্রিম্প এগুলো কম। ক্লাস 3 এটা হচ্ছে তোমার ইউনাইটেড কিংডমের মানে কী বলে ইউকেতে কিছু রাজ্যে এগুলোতে হচ্ছে তোমার এই ধরনের শিপ চাষ করা হয়। আর এটার হচ্ছে লেংথ তুলনামূলক আগের দুইটার থেকে বেশি এবং একটু মোটা, ক্রিম্পের পরিমাণ কম এবং কি বলে লাস্টার বেশি আছে। ক্লাস 4 এটা হচ্ছে আরও লম্বা, একটু আগে আমি বলছিলাম যে উল ফাইবার নর্মালি 16 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এগুলি হেয়ার টাইপের, এর ক্রিম্পের পরিমাণ অনেক কম, এর অনেক মোটা, এগুলি দিয়ে লো গ্রেডের কটন তৈরি করা হয়।
লো গ্রেডের ক্লথ তৈরি করা। আর উল প্রসেসিং একটা ফ্লো চার্ট এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। প্রথমে ট্রিমিং করা হয়, ট্রিমিং করে ফ্লেস অথবা উল ফাইবার পাই এবং দুই ধরনের ইয়ার্ন প্রডিউস করা হয়, একটা হচ্ছে ওলেন আর একটা হচ্ছে ওরস্টেড। ওরস্টেড ইয়ার্ন, ওলেন ইয়ার্ন ডিপ্লোমাতে পড়ছো না, মনে আছে? পড়ছো? আচ্ছা, মনে নেই এটা বল। এখনই আমরা এটা আসতেছি, আমাদের আর বেশি নাই, হয়তো 5 মিনিট 3 মিনিট লাগবে। ওলেন ইয়ার্ন, ওলেন ইয়ার্নটা হচ্ছে ওলেন ইয়ার্ন লো গ্রেডের, বেসিক্যালি লো গ্রেডের ফাইবার দিয়ে প্রডিউস করা হয়ে থাকে। এবং ওলেন ইয়ার্নের যে গ্রেডের ফাইবার দিয়ে প্রডিউস করো না কেন, এখানে বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার এরকম, ফাইবারস আর লুজলি কি বলে, এটা হচ্ছে তোমার লুজলি, এটাকে কি বলে, টাইটেড অথবা বলে কি বলে এটাকে, মানে লুজ অথবা তোমার লো টুইস্ট দেওয়া হয়ে থাকে এখানে। ফাইবারগুলো খুব মানে যা হালকা টুইস্ট দিয়ে এই ধরনের ইয়ার্ন প্রডিউস করা হয়ে থাকে। অ্যাক্রাইলিক ইয়ার্ন দেখছো? অ্যাক্রাইলিক কি একটু বাল্কি টাইপের না, একটু ফোলা ফোলা এরকম টাইপের না, জাস্ট অনেকটা ওই রকম থাকে, এখানে টুইস্ট অনেক কম দেওয়া থাকে। আর ওরস্টেডের ক্ষেত্রে হাই কোয়ালিটি অথবা ফাইনার ফাইবার দিয়ে প্রডিউস করা হয় এবং এখানে পার ইঞ্চিতে টুইস্টের পরিমাণ অনেক বেশি দেওয়া হয়। আর ফাইবারগুলি স্ট্রংলি অ্যান্টেঙ্গেল ইস আদার এরকম থাকে। এই তো এখন আছে একটা পার্থক্য আছে, দেখো পার্থক্যটাও খুবই সহজ। এটা হচ্ছে তোমার শর্ট স্টেবল ফাইবার ওলেনের ক্ষেত্রে, ওই যে লো গ্রেড হাই গ্রেড একটু আগে বলছিলাম না, জাস্ট হচ্ছে ওলেন ইয়ার্নের ক্ষেত্রে শর্ট স্টেবল ফাইবার ইউজ করা হয় আর ওরস্টেডের ক্ষেত্রে লং স্টেবল ইউজ করা হয়। স্টেবল তো বোঝো, স্টেবল ফাইবার কোনগুলা? স্বল্প দৈর্ঘ্যের ফাইবার, স্বল্প দৈর্ঘ্য, স্টেবল মানে স্বল্প দৈর্ঘ্য। স্টেবল হচ্ছে দুই ধরনের হয়, শর্ট স্টেবল, লং স্টেবল। যেগুলো হচ্ছে 65 মিলিমিটারের নিচের দৈর্ঘ্যের ফাইবার, যেমন কটন আছে সেগুলো হচ্ছে শর্ট স্টেবল, আর যেমন জুট আছে, উল কিছু আছে, সেগুলো হচ্ছে 65 থেকে 100 মিলিমিটার পর্যন্ত লেন্থ থাকে, এগুলো হচ্ছে লং স্টেবল। আর উলেনের ক্ষেত্রে শুধু কার্ডিং করা হয়ে থাকে, আর ওরস্টেডের ক্ষেত্রে কার্ডিং কম্বিং দুইটাই করা হয়ে থাকে। ফাইবারগুলোকে স্ট্রেট আপ করা হয়, শর্ট ফাইবার রিমুভ করা হয়, কম্বিং যেটা। আর তোমার উলেনের ক্ষেত্রে স্লাইটলি টুইস্টেড থাকে, এটা হচ্ছে হাইলি টুইস্টেড থাকে। আর উলেন ইয়ার্ন তৈরি করা হয় কোর্সার, একটু বাল্কি টাইপের ইয়ার্ন হয়, আর এটা হচ্ছে চিকন হয়, ফাইনার হয়। আর যেহেতু এখানে টুইস্ট কম, তার মানে কি স্ট্রেংথ কম থাকবে, স্ট্রেংথ বেশি থাকবে ওরস্টেডে। সোর্স অফ উল ফাইবার, এটা হচ্ছে তোমার ক্যামেল, মহেয়ার, কাশ্মীরি, তারপর হচ্ছে লামা, আলপাকা, এইগুলো হচ্ছে তোমার সোর্স। দেখো ঠিক আছে, সোর্স ফাইবার প্রোডাক্ট দেখতে পাচ্ছ, সোর্স ফাইবার প্রোডাক্ট, সোর্স ফাইবার প্রোডাক্ট, সোর্স ফাইবার প্রোডাক্ট। অ্যাডভান্টেজেস অফ উল ফাইবার, এটা হচ্ছে তোমার ন্যাচারাল, রিনিউয়েবল, সাস্টেনেবল, বায়োডিগ্রেডেবল, ইকো ফ্রেন্ডলি, যত ধরনের বেনিফিট আছে, অ্যাডভান্টেজেস আছে এখানে দিয়ে দিবা। পাশাপাশি হচ্ছে ওয়ার্ম ক্লথ, থার্মাল রেজিস্ট্যান্স ক্যাপাবিলিটি, ব্রেথেবিলিটি, ইউভি প্রোটেকশন, স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্রপার্টিস, এগুলো দিয়ে দেবা। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন এগুলো পড়লেই বুঝবা। দেখো তো ভিডিওটা কই আছে?
হ্যাঁ দেখো এটা হচ্ছে কার্ডিং। স্লাইভার হচ্ছে, হ্যাঁ ফাইনালি ইয়ান হচ্ছে। আরেকটা ভিডিও আছে, দাঁড়াও 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 ওটা নামাজের সময় নামাজে আমিও যাব। তোমরা তো জীবনেও আর দেখবা না এগুলো। হ্যাঁ দেখায়, দেখো এটাকে ট্রিমিং বলে। অত্যাচার না, ওদেরও ভালো লাগে। কি পরিমাণ ধুলাবালি ইম্পিউরিটিস যে 20-22% অপদ্রব্য থাকে, কেন থাকে বুঝতেছো? এটা হচ্ছে তোমার স্কাওয়ারিং করতেছে। হ্যালো, হ্যাঁ আসতেছে আসতেছে।